আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, 1970-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত এই 20 বছরে ভারত এবং পাকিস্তান এই দুইটি দেশ পরমাণু প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। ভারত কোনোভাবে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে সহযোগিতার মাধ্যমে অনেকটা সহজেই কিন্তু পরমাণু অস্ত্র পেয়ে যায়। পাকিস্তানের জন্য বিষয়টা মোটেও সহজ ছিল না। যদিও বলা হয় যে এ কে খান পশ্চিমা বিশ্ব থেকে এই টেকনোলজি চুরি করে পাকিস্তানে এসে পরমাণু বোমা তৈরি করেছিল। তবে এই ক্ষেত্রে বাস্তবতা হলো যে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ থেকে পাকিস্তানের এ কে খান যখন এই পরমাণু অস্ত্রের ডিজাইন এবং প্রযুক্তি চুরি করছিল, সকল কিছু যুক্তরাষ্ট্র জানতো। এবং যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু চাচ্ছিল যে ভারতের বিকল্প হিসাবে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করুক, কারণ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ ছিল। ন্যাটোভুক্ত দেশের বাইরে নন ন্যাটো মিত্র হিসাবে পাকিস্তান তালিকাভুক্ত ছিল ওই সময়। সুতরাং ভারতের মতো বৃহৎ দেশকে কাউন্টার করার জন্য পাকিস্তান খুবই প্রয়োজন ছিল, যার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র আপত্তি করেনি। সময়ের পরিক্রমায় যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়ে তখন যখন আফগানিস্তান সম্পূর্ণভাবে তালেবানদের দখলে চলে যায় এবং পাকিস্তানের ভেতরে ইসলামিক শক্তির একটা ভিন্ন ধারার উত্থান হয়। তখনই কিন্তু যুক্তরাষ্ট্র চিন্তা করতে থাকে যে এই পরমাণু অস্ত্র কোনোভাবে যদি তালেবানদের হাতে চলে যায় বা কট্টর ইসলামপন্থী যারা রয়েছে তাদের হাতে চলে যায়, তাহলে এই পরমাণু অস্ত্র বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আর এই জন্য দীর্ঘ সময় ধরেই কিন্তু ভারতের প্রোপাগান্ডায় এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশের আগ্রহে এই পরিকল্পনাটা কিন্তু করা হচ্ছিল যে কি করে পাকিস্তানকে পরমাণু অস্ত্র থেকে নিষ্ক্রিয় করা যায় এবং তার পরমাণু অস্ত্র কেড়ে নেওয়া যায়। এই বিষয় নিয়ে কিন্তু নানান ধরনের পরিকল্পনা করা হচ্ছিল। হলিউডে কয়েকটা ছবিও তৈরি করা হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটলে কি করে পশ্চিমা বিশ্বের যারা মিত্র শক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কমান্ডাররা রয়েছে পাকিস্তানে আক্রমণ করে এই পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নেবে। এই ইস্যুটিকে কেন্দ্র করে বহু আলোচনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের আশঙ্কা রয়েছে যে কোনো ভাবে পরমাণু অস্ত্র চলে যেতে পারে তালেবানদের হাতে। এবং বিভিন্ন মাধ্যমে এই খবরও নিশ্চিত হওয়া গেছে যে তালেবানরাও কিন্তু চেষ্টা করছে ছোট আকারের ট্যাকটিক্যাল কোনো পরমাণু অস্ত্র যদি তাদের কাছে থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু কৌশলগতভাবে তাদের আরো শক্তিশালী করবে। সুতরাং এই ক্ষেত্রে এক পক্ষের প্রচন্ড ভাবে প্রচেষ্টা ছিল যে এই অস্ত্রগুলো কোনোভাবে যাতে হাতছাড়া না হয় সেটা নিশ্চিত করা। আবার আরেক পক্ষের প্রচন্ড ভাবে প্রচেষ্টা ছিল যে অস্ত্র না পেলেও যদি প্রযুক্তি পাওয়া যায় তাহলে নিজেদের মাধ্যমে কিন্তু তৈরির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যার জন্য কিন্তু তারা প্রচেষ্টা করেছে। অবশেষে তারা সফল হয়েছে এবং যুক্তরাষ্ট্র যে আশঙ্কাটা করছিল যে তালেবানদের হাতে পরমাণু অস্ত্রের প্রযুক্তি চলে যাবে, সেটা কিন্তু এখন প্রাথমিক ধাপ শুরু হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম জনকণ্ঠ এবং আন্তর্জাতিক বহু সংবাদ মাধ্যম সংবাদ শিরোনাম করেছে যে পাকিস্তানের ইউরেনিয়াম এনরিচমেন্ট করার জন্য যে প্রধান কেন্দ্র রয়েছে এবং খনির সাথে কেন্দ্রটা, সেখানে কিন্তু পাকিস্তানে যে টিটিপি বা পাকিস্তানি তালেবান রয়েছে তারা আক্রমণ করেছে এবং সেখানে আক্রমণ করে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম তারা লুট করে নিয়ে গেছে এবং এর সাথে সাথে 18 জন এই নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রকল্পে এবং পরমাণু পাকিস্তানে যে বিজ্ঞানী রয়েছে তাদের ধরে নিয়ে গেছে তাদের সঙ্গে আফগানিস্তানে। পাকিস্তানের এই নিউক্লিয়ার প্লান্টে তখনই আক্রমণ হলো যখন এর মাত্র কিছুদিন পূর্বেই আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের সংঘর্ষ হয়েছে, হতাহতের ঘটনাও ঘটেছে এবং পরিস্থিতি এখনো ঠিক হয়নি। ঠিক এমত অবস্থায় কিন্তু পাকিস্তানের এই টিটিপি বা পাকিস্তান তালেবান হামলা করে এই ঘটনা ঘটালো। বিষয়টিকে কেন্দ্র করে জরুরি ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তাদের যে সেনাবাহিনী রয়েছে বৈঠকে বসেছে। এটি একটি নেক্সট লেভেলের চ্যালেঞ্জ যেটা মোকাবেলার জন্য জরুরি পদক্ষেপ পাকিস্তান নিতে চায়। ঘটনার ডিটেলস সম্পর্কে যেমনটা জানা গেছে, পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াতো জেলার যে কাবুল খোলা পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে সেখানেই কিন্তু এই আক্রমণটা চালিয়েছে। সশস্ত্রভাবে কয়েকটি দল সেখানে প্রবেশ করে এই আক্রমণটা চালায়। পাকিস্তানের তালেবান আক্রমণের পর সেই জায়গায় সেখানকার যারা কর্মচারী রয়েছেন তাদের কোনো কিছু বলেননি। সেখানে কর্মরত যে বিজ্ঞানী রয়েছে সেই বিজ্ঞানীদের 18 জনকে তারা ধরে নিয়ে যায় তাদের সঙ্গে এবং নিরাপদেই কিন্তু তারা সীমান্ত পার হয়ে আফগানিস্তানের মধ্যে চলে গেছে।
হয়েছে এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে 18 জন যে বিজ্ঞানীদের ধরে নিয়ে গেছে তারা সবাই সুস্থ আছেন। বিষয়টা হলো যে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, তাদের পক্ষ থেকে কিছু ডিমান্ড করা হয়েছে। হতে পারে যে ভবিষ্যতে এই ডিমান্ডের মাধ্যমে তারা ছাড়াও পেতে পারেন। তবে এই ক্ষেত্রে প্রশ্ন থেকেই যায় যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটুকু দুর্বল, বিশেষ করে এই পরমাণু স্থাপনাগুলোকে কেন্দ্র করে। 2টি পিকআপে ভর্তি করে এই জায়গায় যোদ্ধারা আসলেন, যেখানে সংখ্যা খুব একটা বেশি হতে পারে না, 30 থেকে 35 জনই হবেন। এখন 30 থেকে 35 জনের একটা দল অত্যন্ত ক্রিটিক্যাল এই পরমাণু স্থাপনায় আক্রমণ করে যদি বিজ্ঞানীদের ধরে নিয়ে যান, তাহলে পাকিস্তানের পরমাণু স্থাপনা এবং তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকেছে। যে তেহরিকি তালেবান পাকিস্তান, যার সংক্ষিপ্ত নাম হলো টিটিপি, যে পাকিস্তানি তালেবান নামেও পরিচিত, 2007 সালে পাকিস্তানের ভেতর এটা সংগঠিত হয় এবং আফগানিস্তানের আদলে তারা পাকিস্তানের ভেতর শরিয়া শাসন চান, ইসলামিক শাসন কায়েম করতে চান। 2টি লক্ষ্যের কথা তারা পরিষ্কার করেছে। প্রথমটি হলো পাকিস্তানে আক্রমণ করে পুরো ক্ষমতা দখল করে তারা আফগানিস্তানের মতো শরিয়া শাসন জারি করবে। আর দ্বিতীয়টি হলো যে এটি যদি তারা না পারেন, তাহলে বেলুচিস্তানের যে পুরো অঞ্চল রয়েছে সেটা তারা দখল করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, নয়তো আফগানিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এমন টার্গেট নিয়ে কিন্তু তারা বর্তমানে কার্যক্রম করছে। বর্তমানে আফগানিস্তানের ভেতর যে তালেবান সরকার রয়েছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সহযোগী সংস্থা হলো এই টিটিপি, এবং এই জায়গায় অভিযোগ রয়েছে যে ভারতের এই পাকিস্তানি তালেবান নামে যে পরিচিত যারা, তাদের কিন্তু সরাসরি সহযোগিতা করে থাকে এমন অভিযোগ রয়েছে। বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিভিন্ন ধরনের মিশন এর অধীনে কিন্তু তারা পরিচালনা করে এমন অভিযোগও রয়েছে। যদিও এই বিষয়টি সরাসরি আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান এবং পাকিস্তানি তালেবান দুই পক্ষই কিন্তু অস্বীকার করেছে যে ভারতের সঙ্গে তাদের কোনো ধরনের সংযুক্তি নেই। এখন বিষয়টা হলো সংযুক্তি থাক বা না থাক, পাকিস্তানে এই ধরনের আক্রমণ বা এই ধরনের পদক্ষেপ সরাসরি ভারতকে লাভবান করবে। যেমন পাকিস্তান বর্তমানে একটি বিপজ্জনক দেশে পরিণত হয়েছে। অভ্যন্তরীণভাবে নানান ধরনের কর্মকাণ্ড জাতিগতভাবে এই দেশটির মানুষটিকে এত বিভক্ত করেছে, বড় ধরনের সামরিক সংঘাতের বিষয়টা এই দেশটির ভেতর একটা অহরহ ব্যাপার। এবং দুঃখজনক হলেও সত্য, মসজিদের ভেতর, স্কুলের ভেতরও তারা এমন ভাবে হামলা করে যে এই জায়গায় নিজস্ব জাতিগত এবং মুসলিম ভাই হিসাবে আরেক ভাইয়ের প্রতি যে মমত্ব বোধ থাকা দরকার সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এমন একটি গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল প্ল্যাটফর্মের ভেতরেই বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানিদের জন্য ভিসার যে সকল গুরুত্বপূর্ণ শর্ত ছিল সকল শর্ত শিথিল করা হয়েছে। এখন কিন্তু খুব সহজেই পাকিস্তান থেকে অনেকেই বাংলাদেশে আসতে পারবেন। এই জিনিসটাও কিন্তু বাংলাদেশের জন্য বড় ধরনের একটা শঙ্কার বিষয়, কারণ যেহেতু ভারতের পাকিস্তানের অভ্যন্তরেই তাদের যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যে সকল উদ্বেগজনক গোষ্ঠী রয়েছে, তাদের দিয়ে কাজ করাচ্ছে। সুতরাং বাংলাদেশের ভিসা নিয়ে তাদের যদি বাংলাদেশে প্রবেশ করাতে পারে, সেটাও বাংলাদেশের জন্য শঙ্কার কারণ হতে পারে। সুতরাং একেবারে গড়া পর্তা ভিসা শিথিল করা মোটেও বুদ্ধিমানের কোনো কাজ হবে না, কারণ পাকিস্তান আমাদের দ্বিপাক্ষিক ইস্যুতে অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে এত বড় কিছু হয়ে যায়নি যে তাদের এত এইভাবে খোলা শিথিল করতে হবে। অবশ্যই পাকিস্তানের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা ভালো মানুষ আছেন, তাদের আসার সুযোগ দেওয়া হোক, তবে অন্য কেউ যাতে না আসতে পারে বা অন্য খারাপ কেউ যাতে না আসতে পারে সেটার কড়াকড়ি যাচাই বাছাই প্রক্রিয়া নিশ্চিত করা হোক। এটাই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আমাদের দাবি। তো বন্ধুরা, আজকের মতো বিদায়ী, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ।